তো এইখানে এসে আমরা পার্থক্যটা যদিও জেনে গেছি, এক নজরে দেখার জন্য আমরা কিভাবে ঔষধ দেব। আমরা যদি সূক্ষ্ম মাত্রা দেই, ঝাঁকি দিব 10 বার। অত্যন্ত সূক্ষ্ম মাত্রা দিলে 12 বার, অপেক্ষাকৃত স্থূল মাত্রা দিলে 8 বার ঝাঁকি। কাপ বা গ্লাসের মধ্যে আমরা যদি 1 কাপের মধ্যে দেব, খুব সূক্ষ্ম মাত্রায় আমরা 1 কাপে সাধারণত দেব। অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় যদি দিতে হয় প্রয়োজনে পরিবর্তিত কাপে, আর অপেক্ষাকৃত স্থূল মাত্রায় সেখানে আমরা 1 কাপই নিয়ে, কিন্তু সরাসরি দেব না। 4 আউন্স শিশিতে যে সরাসরি সেখান থেকে ওষুধ তৈরি সরাসরি দেব তা কিন্তু স্থূল মাত্রায়ও আমি দেব না, কাজে এটা একেবারে নিষেধই। সে উগ্র প্রচন্ড হতে পারে, সম্ভাবনা আছে, সম্ভাবনা থেকে এড়িয়ে যাওয়া যায় যত সম্ভব। আর কিভাবে সেবন করাতে হবে? সূক্ষ্ম মাত্রায় সেবন করাতে হলে 1 চামচই দিতে হবে। অত্যন্ত সূক্ষ্ম মাত্রা হলে ঘ্রাণেও দেওয়া যায়, 1 চামচ দেওয়া। শিশুকে মাতৃদুগ্ধ শিশু, দুগ্ধ শিশুকেও দেওয়া। আর অপেক্ষাকৃত যদি স্থূল মাত্রায় দেয় তাহলে অধিক চামচ এবং বাহ্যিকভাবে প্রয়োগ করা যাবে। এই ডিফারেন্সটা আপনাদের বা আমাদের সকলেরই মনে রাখা দরকার। আশা করি যে আমার আলোচনা থেকে কিভাবে ঔষধ প্রয়োগ করা হয় শুধু এতটুকুই আজকে আর আলোচনা করলাম আমি। ইনশাআল্লাহ কখন কিভাবে প্রয়োগ করা হবে বিষয়গুলো যেহেতু একটু জটিল, কখন কিভাবে আমি সেটা আলোচনা করব, এবং সম্ভাবনা আছে আগামী ক্লাসে বিশেষত্বগুলাও আলোচনা করা দরকার। পার্থক্যটা এখন আলোচনা করব না, বিশেষত্বগুলা আরো জানা দরকার। 50 সহস্রতমিক ঔষধের বিশেষত্ব আমাদের জানতে হবে। তো আমরা 50 সহস্রতমিক ঔষধ পরবর্তী আমার বিষয় হবে 50 সহস্রতমিক ঔষধ ও প্রয়োগ কৌশল পর্ব 3। আপনারা যদি সহযোগিতা করেন 50 সহস্রতমিককে মনে প্রাণে যারা চান, আমি মনে করি তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাকে সহযোগিতা করুন। আর আমার চেয়েও আপনারা অবশ্যই ভালো জানেন, এবং অবশ্যই আপনারা আপনাদের ভিতর থেকে যদি কোনো আলোচক থাকেন তিনিও আলোচনা করেন। আমি চাই 50 সহস্রতমিকের প্রচার ও প্রসার। আমি করছি এই জন্য যে আমার যে যোগ্যতা তা দিয়ে আসলে এই আলোচনায় যাওয়া ঠিক নয়, আমি বুঝি, তারপরেও করছি। 50 সহস্রতমিক পদ্ধতির প্রীতি আন্তরিকতা, হেনিম্যানের শেষ সংস্করণের প্রীতি আন্তরিকতা, এবং এটাকে উজ্জীবিত রাখার জন্যই আমি চেষ্টা করছি। আপনারা আমাকে সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন, কোনো পরামর্শ থাকলে অবশ্যই দেবেন, আমি সেই পরামর্শগুলো পরবর্তী আলোচনা। সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা, আমরা টিমরেড সিস্টেম সম্পর্কে জানতে পারলাম। তো আমাদের আপনারা জানেন প্রথমে আমি বলেছিলাম আমাদের একজন মেহমান আছেন, ফারুক ইলাহি স্যার আছেন। দেখা যাচ্ছে স্যার আপনি একটু আনমিউট করে নেবেন। ফারুক ইলাহি স্যারও সম্ভবত চিনেন আমাদের অখিলেশ স্যারকে। তো আমি স্যারকে বলবো, ফারুক ইলাহি স্যারকে বলবো যে আপনি যদি ওনার সম্পর্কে জেনে থাকেন আপনি একটু ওনাকে ইন্ট্রোডিউস করে দিবেন। স্যার। গুড ইভিনিং। আসলে খুব চমৎকার আলোচনা হয়েছে 50 সপ্তমিকের উপর, এবং আমরা খুশি যে আমাদের মধ্যে এ ব্যাপারে চিন্তা ভাবনা গবেষণা করছেন এমন লোক আমাদের মধ্যে আছেন। যেমন ডাক্তার আলাউদ্দিন সাহেব সুন্দর করে তার একদম প্রয়োগ পদ্ধতি বর্ণনা করছেন। আমি জাস্ট একটা পয়েন্ট এখানে আনি যে আসলে 50 সপ্তমিক পদ্ধতিতে অনেকেই চিকিৎসা করছেন, কিন্তু আমি নিজে দেখেছি নিজের মতো করে। কলকাতাতে একজন ভালো হোমিওপ্যাথ, মানে ভালো মানের হোমিওপ্যাথ, তিনি দেখলাম একটা সেমিনারে বলছেন 50 সপ্তমিক ওষুধকে উনি পুড়িয়ে দিয়ে দিচ্ছেন। আমি তো জিহ্বা কামড় দিলাম, আর বলে কি এটা। তো সেমিনার আমার সাথে অনেক জুনিয়র, বাট খুব আমার কি বলবো জুনিয়র বন্ধু। তা আমি ওনাকে বললাম যে বলো কেমন হয়েছে লেকচার। লেকচার তো খুব ভালো, কিন্তু এটা কি বললেন আপনি 50 সপ্তমিককে আপনি
কুরিয়ারে দিবেন, এটা কেমন কথা হলো? তাও আবার সেমিনারে বললেন, কেন দিব না? আমি কেন দিবেন বলেন? তো আমি বেশি বলছি না, তাহলে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। দেখেন, মানে ইচ্ছে মতো একটা শক্তি ব্যবহার করলে হবে না তো। সেটা যিনি আবিষ্কার করেছেন বা যিনি উদ্ভাবন করেছেন তার মতো করেই করতে হবে। এই আলাউদ্দিন সাহেবের এই লেকচারটা আমার মনে হয় এইসব জিনিসকেই পরিষ্কার করে দিচ্ছে। আমি এ প্রসঙ্গে অধ্যাপক ডাক্তার অখিলেশ খান সম্বন্ধে একটু বলি, যেহেতু ওনাকে আমি বেশি জানি না, তবে কিছু কিছু জানি। এবং আমি যখন চিনেছিলাম 4 বছর, আমি দেখতাম যে আমি প্রথমে ভাবতাম যে এমন একজন লোক, আমার প্রায় প্রতিটা পোস্ট উনি লাইক দেন এবং কমেন্টও করেন, অথচ আমি চিনি না। তো কলকাতাতে আমার জানার লোক আছে, আমি তখন ওনার সম্বন্ধে জানলাম, তো আমার খুবই ভালো লাগলো। এবং সম্ভবত উনি আমার বয়সী হইতে পারেন, আমার বয়স 56-এ, জানি না উনি হয়তো এর আশেপাশে হবেন। তো ওনার সম্বন্ধে প্রথম কথা হলো যে উনি কলকাতাতে যখন বিএইচএমএস কোর্স শুরু হয়, তিনি একদম ফার্স্ট ব্যাচের ছাত্র। সম্ভবত উনি সুব্রত কুমার ব্যানার্জিয়া, আমার এক বন্ধু, তার সম্ভবত ক্লাসমেট তাইলে, কারণ সুব্রত কুমার ব্যানার্জিয়া ওই সময় অনেক ভালো রেজাল্ট করতো, আমি জানতাম তাকে। ফার্স্ট হয়েছিল বোধহয়, এবং অনেকগুলো অনার্স পেয়েছিল। তো অখিলেশ দাও অনার্স পেয়েছে, উনিও খুবই ভালো ছাত্র ছিলেন। উনি শুধু ভালো ছাত্র তা বলবো না, তিনি সরকারি চাকরিও করেছেন। মানে একদম আমাদের দেশে যখন বিসিএস পরীক্ষা হয়, ইন্ডিয়াতে ওই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে তিনি সরকারি চাকরি করে, এবং সরকারি চাকরি করে করেই রিটায়ার করেছেন বেশ উচ্চ পদে আসীন হয়ে। এবং তার আরেকটা পরিচয় বলবো, তার বাবা কিন্তু ছিলেন একজন কংগ্রেসের নেতা এবং একজন মন্ত্রী। চারটে কথা না, একজন মন্ত্রীর ছেলে। আমার তো ধারণা ইচ্ছা করলেই তিনি এলোপ্যাথিক মেডিকেল কলেজেও ধন ভর্তি হতে পারতেন, কারণ তার বাবা মন্ত্রী ছিলেন। তারপরে তিনি হোমিওপ্যাথি কলেজে ভর্তি হয়েছেন। এটা আমার কাছে একটু কনফিউশন জানলো, কি ব্যাপার এটা। অনেকে তো তো অ্যাকচুয়ালি কনফিউশনের পরে ওনার প্রতি আমার একটু শ্রদ্ধাবোধ আসলো, যেহেতু রিয়েলি একজন হোমিওপ্যাথির মানে বিদগ্ধ লোক। তার সাথে আমার সরাসরি আলাপ হয় নাই, বাট আই ক্যান সে আই নো হিম। এবং আমার মনে হয় তিনিও আমাকে জানেন। তো আমরা আশা করব, আমি খুব খুশি হয়েছি ওনাকে দেখে। সম্ভবত আমার ক্লাসটা তো ছিলেন, আমার এক নজর চেহারাটা দেখছি, কিন্তু আমি পরে আবার আমি আনমাইন্ডফুল হয়ে গেছিলাম। আজকে দেখলাম, তো আমার খুব ভালো লাগলো। আপনাকে আমি অত্যন্ত স্বাগত জানাই আমাদের ক্লাসে যোগ দেওয়ার জন্য, এবং আমি আশা করব আগামীতে আপনার কাছ থেকে আমরা আরো তথ্যবহুল লেকচার শুনবো, আরো তথ্য আমরা জানবো। আমার মনে হয় নজরুল ইসলাম খান সাহেব, ওনাকে একটু আনমিউট করে দেন, উনি নিজেই। স্যার, জি স্যার, উনি আনমিউট আছেন, এবং আমি বলি উনাকে, আমি ওনার একটা আলোচনায় আমি অংশগ্রহণ করেছিলাম, সেখানে ওনার সঙ্গে পরিচয় হয় এবং আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের এই ক্লাসে। এবং প্রথম উনি যেদিন, আপনি সঠিক ধরেছেন যে আপনার ক্লাসে উনি প্রথমে যুক্ত হয়েছিলেন আমাদের এখানে। তো আমি ওনাকে প্রতি ক্লাসেই আমন্ত্রণ জানাই, কিন্তু উনি ব্যস্ত থাকেন বিধায় আসতে পারেন না। তো আজকে উনি ফ্রি থাকবেন বলছিলেন, এবং উনি প্রথম থেকেই একেবারে 15 মিনিট আগেই উনি যুক্ত হয়েছেন। স্যার এখনো আছেন আমাদের সঙ্গে। এবার আমি স্যারকে বলবো, স্যার আপনার সম্পর্কে এবং আজকের যে ক্লাস হলো এবং আগামী দিনে আপনাদের চাচ্ছি আপনিও আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন, এই বিষয় নিয়ে আপনি কয়েক মিনিট কথা বলবেন। ধন্যবাদ স্যার। প্রথমে আমাকে আমন্ত্রণ করার জন্য নজরুল সাহেবকে আমি ধন্যবাদ জানাই, এবং শেখ ফারুক সাহেব এখানে রয়েছেন। শেখ ফারুক সাহেব ইলাহাকে আমি সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে চিনি। উনি কলকাতাতেও এসছেন, এবং ওনার আকুপাংচার অনেক, মানে ওনার যে গুণ পরিধি, শুধু যে চিকিৎসা শাস্ত্রের অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এবং আকুপাংচার সব বিষয়ে ওনার একটা পারদর্শিতা আছে, আমরা জানি। অতি উচ্চ শিক্ষিত মানুষ, যিনি হোমিওপ্যাথি অনুরাগী এবং হোমিওপ্যাথি প্রচার প্রসারে বাংলাদেশে একটা মুখ্য ভূমিকা নিয়েছেন। তাই ফারুক সাহেবকে আমি অনলাইনে দেখতে পেয়ে খুব আনন্দিত। উনি 56 বছর বয়স, আমার এখন 66 বছর বয়স। আমি 2016-তে ডিএনএ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে দায়িত্বপ্রাপ্ত ছিলাম,
অধ্যক্ষ এবং প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত ছিলাম। এবং উনি আমাকে বলেছেন, আমার বাবার পরিচয় জেনে ফেলেছেন, জানি না কিভাবে জানলেন। আমার বাবা ছিলেন, আমার বাবার জন্য আমি হোমিওপ্যাথিতে পড়তে আসা। আমার বাবা হোমিওপ্যাথি অনুরাগী ছিলেন এবং উনি রাজনৈতিক ভাবে জড়িয়ে পড়েন এবং রাজনৈতিকের উচ্চ পদেও আসীন হন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি যেটা নাম শুনেছেন, সে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির জায়গা, 42 একর জায়গা, সেটা বাবাই দিয়ে গেছিলেন। বাবার সিগনেচারে হয়েছিল এবং তখন দিনের স্বাস্থ্যমন্ত্রী ভারতবর্ষের উদ্বোধন করেছিলেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী। এবং আমরা ডিগ্রি কোর্সের প্রথম ব্যাচের ছাত্র। এশিয়া কেন বলুন, ভারতবর্ষ কেন বলুন, পৃথিবীর প্রথম ব্যাচের আমরা ছাত্র। কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিগ্রি কোর্স খোলে, আমরা আপনাদের ব্লেসিংসে বলুন, শুভেচ্ছায় বলুন, আমরা প্রথম যে ছাত্র। সুব্রত আমার বোন, সে এখন লন্ডনে থাকে, লন্ডন প্র্যাকটিস করে, কলকাতা মাঝে মাঝে আসে। আর আমি 2016-তে ডিএনএ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে রিটায়ার্ড করে প্রশাসকের ভূমিকায় বহুদিন ছিলাম। করে আমি এখন থাকি নাগপুরে। আমি নাগপুরেও ইলিয়াস সাহেব এসছেন, কাসিম সাহেবের কাছে দেখা করতে এসছেন, তাই তো? কাসিম, হ্যাঁ, কাসিম সাহেব আমাকে ভালো করে চিন্তনওয়ালা, কাসিম চিন্তনওয়ালা আমাকে একটু ভালো করে চেনেন। ওনার ক্লাসেও আমি ক্লাস নিয়ে এসেছি। ওই জেএন কাঞ্জিলারের নামে যে অডিটোরিয়াম আছে, ওখানে ক্লাস নিয়ে এসেছি। আপনি এসছেন ওখানে, আমি জানি ওখানে আপনার হাতে লেখা কিছু দেখছি মনে হচ্ছে, তাই আপনি এসছেন, আমাদের খুব ভালো লাগলো। এবং আজকের যে আলোচনা এবং আপনারা যে এই ধরনের ক্লাস করছেন, আমি প্রথম আমাকে একটা অন্য গ্রুপ ডাকে, উচ্চ শিক্ষা গ্রুপ। পরবর্তীকালে নজরুল সাহেব আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আমরা কিন্তু বেসিক্যালি একাডেমিক লোক। আমি বহুদিন পড়িয়েছি। আমি ডিএনএ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অর্গনের পিজির এইচওডি ছিলাম, কিন্তু প্রশাসনে থাকার জন্য হয়তো সুযোগ পাইনি। এখন পুরোপুরি ফ্রি, এই জন্য সেমিনার টেমিনার অনেক আমাকে জয়েন করতে হয়। তাই আমি প্রথমে বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের যারা কর্তৃপক্ষ আছেন, সদস্য রয়েছেন, প্রত্যেকে অভিনন্দন জানাই। এই সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠান এবং সুন্দর আপনারা যে একটা শিক্ষামূলক অনুষ্ঠান প্রায় করে থাকেন, এটা আমাদের সত্যি হিংসা যোগায়। মানে we are very much jealous to Bangladesh that some Indian peoples are not able to perform such type of regular seminar through webinar technology help নিয়ে সারা বিশ্বের লোকে যোগাযোগ করে। যদি আমরা মাঝে মাঝে সেমিনার করি, কিন্তু রেগুলার ক্লাস হিসাবে এটা পাই না। সারা পৃথিবীর অনেক লোককে আপনারা পাবেন স্পিকার হিসেবে যোগাযোগ করতে করতে। নিশ্চয়ই আমি যোগাযোগ করে দেবো তাদের সাথে, তাদের পরবর্তীকালে আপনারা ডাকবেন, তারা ভাবে বক্তব্য রাখেন। আমি অনেক, আমাদের যে বাহুলা ফাউন্ডেশন আছে চেন্নাইয়ে, তারা অর্গানাইজ করে। আমি কয়েক মাস বন্ধ আছে, আমাদের কলেজ থেকে উঠেছে, বহু সেমিনার করেছি। আর আজকের যে আলোচনা আলাউদ্দিন সাহেব করেছেন যে 50 মিলিসিমের উপরে, আমি কিন্তু 50 মিলিসিমের সমর্থক। আমি তার বিজ্ঞান ভিত্তিটা আপনাদেরকে একটু আলোচনা করে দেবো, যেটি ভিত্তিতে অনেকে কিন্তু জানতে পারেন না। বর্তমান সায়েন্সের সঙ্গে যা কি সম্পর্ক, এটা আমি আলোচনা করে দেবো। এই যে 246 অ্যাফোরিজমের ফুটনোটে উনি একটা জিনিস পড়েছেন, সেখানে একটা ইটালিয়ান ফ্রেজ আছে, সি নন জুভট মোটো মি নসেট। হয়তো আলাউদ্দিন সাহেব ইংরেজিতে দেখেছেন। তার ইংলিশ ট্রান্সলেশনটা হচ্ছে, ইট মিনস ইফ ইট দ্য মেডিসিন ডাজ নট হেল্প, ইট মে অ্যাট লিস্ট নট হার্ম। যদি ওষুধ খারাপ না করে, ওষুধ ভালো না করে, খারাপ করবে না। এটা হ্যানিম্যান বলে গেছেন, কোট করেছেন, এবং এটা খুব রিলিজিয়াস কোট, যেটা আমাদের হিপোক্রেটসও ফলো করতেন। তাই এখানে যে 50 মিলিসিমাল নিয়ে গবেষণা উনি শুরু করলেন হ্যানিম্যান, এটা থেকে আরেকটা জায়গায় আমি কোট করতে পারি আপনাদের কাছে, যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, দ্য রিভিউ অফ দ্য থেরাপিউটিক্স, দ্য প্যালিয়েটিভ মোড অফ ট্রিটমেন্ট, এটা পড়বেন, যেটা 99 প্যারাগ্রাফ আছে, 66 ফুটনোট আছে। প্রথমে যে রিভিউটা করেছেন তার 8th প্যারাগ্রাফে হ্যানিম্যান একটা জিনিস বলেছেন, সেই প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট, আমরা পড়বেন। কারণ অর্গাননকে জানতে গেলে, অর্গাননকে বুঝতে গেলে প্রতিটা এডিশনের প্রিফেসটাকে পড়া উচিত এবং ইন্ট্রোডাকশন চ্যাপ্টারগুলো পড়া উচিত। এই ইন্ট্রোডাকশনের মধ্যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা আছে, যেমন ল অফ সিমিলিয়া বিফোর মাস্টার হ্যানিম্যান and the application of homeopathy before Hahnemann, and there are so many examples যার ভিত্তি করে লজিক্যালি হোমিওপ্যাথিকে উনি এস্টাবলিশ করেছেন। সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সিমিলিবাস কিউরেন্টার, এই যে প্রিন্সিপালস হ্যানিম্যান কিন্তু অর্গানের কোনো অ্যাফোরিজমে বলে যায়নি, শুধু ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে উনি বলে গেছেন।
তাই সেই 8th প্যারাগ্রাফে উনি একটা জিনিস বলেছেন, যে ডিফারেন্ট মোড অফ ট্রিটমেন্ট বলতে গিয়ে বলেছেন, on the other hand, while the certain remedies for each of these pretended general characters to be derived, those that would certainly be benefit could be none other than specific. Other than specific. Specific ke uni pore bolchen, now it is known as homogeneous medicine. A homogeneous medicine apply করলে হতো aggravation হতো, এটা তখনকার দিনে ডাক্তাররা অনুধাবন করেছিলেন, হ্যানিম্যান ছাড়াও প্রত্যেক অনুধাবন করেছেন। প্যারাসেলসাস, হিপোক্রেটস প্রত্যেকে এটাকে জানতেন। হোমিওপ্যাথি বিফোর হ্যানিম্যান, এটাকে যদি পড়েন আপনার ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, এখানে উনি একটা সুন্দর জিনিস বলছেন। দ্য ওল্ড স্কুল 8 নম্বর প্যারাগ্রাফ অফ ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, দ্য রিভিউ অফ দ্য হোমিওপ্যাথিক দ্য প্যালিয়েটিভ মোড অফ ট্রিটমেন্ট, এটা পড়বেন। সেখানে একটা জিনিস উনি সুন্দর বলছেন, the old school never deemed of smaller and of extremely of small doses. The old school never deemed of smaller and extremely small doses. আমার যারা চিকিৎসক জয়েন করেছেন, ছাত্র জয়েন করেছেন, তাদেরকে আমি অনুরোধ করবো ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা অর্গাননটাকে বুঝতে গেলে, বাংলাদেশকে বুঝতে গেলে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানতে হবে। এখনকার বর্তমান আধুনিক যারা এখন প্রজন্মের ছেলে বাংলাদেশকে চিনতে গেলে যে লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ তৈরি হয়েছে, তার ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকে যদি না জানেন বাংলাদেশকে চিনতে পারবেন না। এবং এই বাংলাদেশকে জানতে গেলে, হোমিওপ্যাথিকে জানতে গেলে আমি মনে করি যে বাংলাদেশকে জানতে হবে। কারণ এখানে অনেক স্বনামধন্য চিকিৎসক যারা ভারতবর্ষে প্র্যাকটিস করেছেন, তারা সব কিন্তু বাংলাদেশে জন্ম তাদের। জে.এন. কাঞ্জিলাল, হরিমোহন চৌধুরী, আমাদের এস.সি. ঘোষ, হোমোজেনিয়াস আমাদের যে ইঞ্জিনিয়ার মেডিসিন, সব বাংলাদেশে জন্ম। তাই আমি খুব আনন্দিত, গর্বিত যে আমার মাতৃভাষায় কথা বলে একটা দেশ, আমিও সেই মাতৃভাষায় কথা বলতে পেরে সেমিনার অ্যাটেন্ড করতে পারে খুব আনন্দিত। কারণ অনেকে বলে যে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তিনি বিজ্ঞান চর্চা করা যায় না, যেটা এস.এন. বোস, বোসন পার্টিকেল, উনি বলেছিলেন যে হয়তো বিজ্ঞান জানে না বা বিজ্ঞান বোঝে না। আজ বাংলার সুন্দর আলমউদ্দিন স্যার 15 decimal স্কেলের যে ব্যবহার, যে প্রয়োগ, তার যে রিপিটেশন, ডোজ, যে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, সাবলীল ভাবে বুঝিয়ে দিয়েছেন, তার ক্লাস সত্যিকারের প্রতিটি মানুষ উপকৃত হবেন। তার যদি বই থাকে আপনারা পড়বেন। তাই আলমউদ্দিন স্যারকে আমি প্রথমেই আমার আদাব জানাই, উনি সুন্দর বক্তব্য রেখেছেন তার অভিজ্ঞতার ভিত্তি দিয়ে। এটার যে কি প্রয়োজনীয়তা আছে এটা আমি একটু সম্পর্কে বলি। বিজ্ঞান ভিত্তিটা হচ্ছে, হ্যানিম্যান যখন অর্গাননটা লিখলেন বা হোমিওপ্যাথি যখন আবিষ্কার করছেন, তখনকার যদি বিজ্ঞান অবস্থাটা আমরা দেখি, যে বৈজ্ঞানিক সায়েন্টিফিক সিচুয়েশনটা কি ছিল। হ্যানিম্যানের মতো বড় বৈজ্ঞানিক কিন্তু কেউ ছিলেন না। হ্যানিম্যানের সময় কন্টেম্পোরারি ছিল বার্জেলিয়াস। হ্যানিম্যানের সময় যারা বিজ্ঞানের ছাত্র আছেন, যারা ফিজিক্স কেমিস্ট্রির ছাত্র আছেন, তারা বুঝবেন। কারণ আমাদেরকে এই কোশ্চেনটা ফেস করতে হয়, হোয়াই ভাইটাল ফোর্স। যদি আপনার কোনো অ্যালোপ্যাথি বন্ধুকে প্রশ্ন করেন ভাইটাল ফোর্স কি আছে, এটা একটা বোগাস থিং। কিন্তু আমাদের তাদের বুঝিয়ে দিতে হবে যে এটা কি, কেন হ্যানিম্যান বললেন। তাই হ্যানিম্যান ভাইটাল ফোর্স এই যে শব্দটা ইউজ করলেন, তারপরে একটা শব্দ ইউজ করলেন ভাইটাল প্রিন্সিপালস, 6th এডিশনে বসে। কখন করছেন? হ্যানিম্যানের সময় ধারণাটা কি ছিল? হ্যানিম্যানের সময় যে ব্রাউনিয়ান মোশন, যে পার্টিকেল ডিসপারশনস হতো, আমি একটা বিজ্ঞানের কথা বলছি, সায়েন্সের কথা বলছি। যারা সায়েন্সের ছাড়াও যারা ফিজিক্সের, কেমিস্ট্রি 11-12 স্ট্যান্ডার্ডে পড়েছেন, তারাও বুঝতে পারবেন। তাহলে দেখুন, তখন যদি আমি দেখি যে ম্যাটারের অবস্থাটা কি ছিল, তখন যদি আমি জানতে চাই যে জীবন বিজ্ঞানের অবস্থাটা কি ছিল, তখন ম্যাটারের অবস্থাটা ছিল সবে মলিকুল আবিষ্কার হয়েছে, অণু আবিষ্কার, পরমাণু তখন পর্যন্ত আবিষ্কার হয়। ডাল্টন কিন্তু হ্যানিম্যানের শেষ দিকটা, কন্টেম্পোরারি টু মাস্টার হ্যানিম্যান, তখনও ডাল্টনের পরমাণুবাদ কিন্তু অ্যাকসেপ্ট হয়নি বিজ্ঞানে। প্রথমে সবাই জানে ম্যাটারকে ভাঙতে আমরা অণু পর্যন্ত, মলিকুল পর্যন্ত যেতে পারি। মলিকুলকে যে ভাঙতে পারি, এই ধারণাটা কিন্তু মানুষের ছিল না। ডাল্টন পারমাণবিক অ্যাটমিক থিওরি থেকে আমরা পরবর্তীকালে জানতে পেলাম। হ্যানিম্যান তো সেই যুগের মানুষ। যখন আমরা অণুটাকে জানছি, পরমাণুকে জানছি, এখন আমরা কি জানি? ন্যানো টেকনোলজি। আমরা কি জানি? সোনা। কেন সোনা? না, সোনা হচ্ছে ডিউ টু নিউক্লিয়ার কনফিগারেশন। পিরিয়ডিক টেবিল আপনারা ভালো করে পড়বেন। এই ন্যানো টেকনোলজির যে যুগে যে হোমিওপ্যাথি কতখানি হ্যানিম্যান যে দূরদর্শিতা, তার ফিলোসফি বলে গেছেন যে আমরা যেটাকে দেখছি মেটার, সেটা কিন্তু নয়, তারও ভিতরে অন্তর্নিহিত শক্তি আছে। আমি জীবন বিজ্ঞানের সঙ্গে তুলনা করে আমাদের বুঝিয়ে দেবো।
তাই উনি ওখানে কি বলছেন যে মেটারকে এখন কি ন্যানো টেকনোলজি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই ইলেকট্রন প্রোটনের বিন্যাসকে যদি আমি চেঞ্জ করে দিতে পারি তাহলে সোনা হয়ে যাবে লোহা, লোহা হয়ে যাবে সোনা, প্ল্যাটিনাম হয়ে যাবে গোল্ড, সমস্ত মেটালকে চেঞ্জ করতে পারি, এটা আপনারা জানেন। তাহলে সোনাটাকে আমরা চকচক করছি, ওটা সোনা নয়। সোনা কেন সোনা? সোনার যে মধ্যে দ্যাট ইজ মুভেবল, সেটাকে খালি চোখে আপনি দেখতে পাবেন? খালি চোখে দেখতে পাবেন না, আমরা দেখতে পাবো না। মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ, হ্যাঁ ইলেকট্রন মাইক্রোস্কোপ, স্ক্যানার টানেল মাইক্রোস্কোপই দেখতে পাবেন, যেটা এই গত কয়েক দশকের আগে আবিষ্কার হয়েছে। যে আমরা প্রোটন বোম্বারমেন্ট, আমেরিকা কোটি কোটি টাকা খরচা করে বোম্বারমেন্ট দেখলো, যে আমরা প্রোটনকে যদি ব্রেক ডাউন করতে পারি। তা হ্যানিম্যান কিন্তু সেই দূরদর্শী সম্পন্ন মানুষ, উনি বলছেন ম্যাটারকে আরো ডাইলুট করো, ডাইলুট করো, ডাইলুট করো, তবে সে নিউক্লিয়ার লেভেলে কাজ করবে। এবারে ধরুন জীবন বিজ্ঞানকে আমরা যদি ধরি, হ্যানিম্যান যখন আমরা হ্যানিম্যানের সমসাময়িক যদি আমরা জীবন বিজ্ঞানের ইতিহাসকে দেখি, তখন কি দেখবো? যে আমরা দেখলাম নিউক্লিয়াস, আমার সেল ইজ দ্য ইউনিট অফ দ্য লাইফ। তারপর সেলকে কি ভাঙছে? নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম, এখন কি আরএনএ, ডিএনএ, জেনেটিক কনফিগারেশন। Sheikh Saab, Farooq Saab is Farooq Saab due to his genetic configuration. Achilles Khan is Achilles Khan my genetic configuration. এই পর্যায়ে রিসার্চটা চলে গেছে আমাদের। তাহলে এখানে হ্যানিম্যান ভাইটাল ফোর্স থেকে ভাইটাল প্রিন্সিপাল করলেন। এই প্রিন্সিপাল শব্দটা, ভাইটাল ফোর্স সম্বন্ধে আমরা অনেক অপব্যবহার করি, কোন রিলিজিয়ন ম্যাটার দিয়ে বোঝাবার চেষ্টা করি, কিন্তু তা নয়। হ্যানিম্যান অত্যন্ত প্রাসঙ্গিক ভাবে, তাহলে হ্যানিম্যান যখন আবিষ্কার করছেন তখন ব্যাকটেরিয়া is the cause of the disease, the father of the bacteriology, লুই পাস্তুর এবং রবার্ট কখ কি ছিলেন? না, ওনারা কন্টেম্পোরারি, কিন্তু তার প্রস্তাবনা দিচ্ছেন পরবর্তীকালে হ্যানিম্যানের পর। কিন্তু হ্যানিম্যান যেহেতু দূরদর্শী সম্পন্ন ফিলোসোফার, উনি এটা বুঝতে পারছেন যে আমরা যেটাকে ভাবছি যে ব্যাকটেরিয়া, উনি তাই কলেরা চিকিৎসা করতে গিয়ে বলেছেন লিটল মাইনর ক্রিয়েচার্স মে বি কজ অফ দ্য ডিজিজ। ধরুন হ্যানিম্যান সেই সময়ে সাময়িক প্রাসঙ্গিক ছিলেন বিজ্ঞান ভিত্তিক। It is my duty as a teacher, it is your duty as a homeopathic philosopher, homeopathic scientist, যেটাকে মানুষকে বোঝানো যেটা কতখানি বৈজ্ঞানিক ভিত্তিক চিকিৎসা। তাই হ্যানিম্যান যে এই যে 50 মিলিসিমাল স্কেল, এই 50 মিলিসিমাল স্কেলে উনি বলেছেন the old school never dreamed of minute doses। ওনার মূল অবদানটা কি? মূল অবদানটা কিন্তু ল অফ সিমিলিয়াকে, লটাকে উনি এস্টাবলিশ করেছেন, লজিক্যালি, রেশনালি উনি এস্টাবলিশ করেছেন। আপনারা 46, 26 করেছেন, কিন্তু অ্যাপ্লিকেশনটাকে বারবার উনি চেঞ্জ করেছেন। সেই অ্যাপ্লিকেশনটা প্রথমে উনি কম্বিনেশন দিয়েছেন, পরে উনি রিট্রিট করেছেন সিঙ্গেল মেডিসিন ইজ সাফিসিয়েন্ট। এই ডোজ সম্পর্ক উনি বারবার করতে করতে আলটিমেটলি বলেছেন যে ইনফিনিটিমিলিসিমাল ডোজেস, ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম। অর্থাৎ আমার এই নিউক্লিয়ার লেভেলে, প্রিন্সিপাল লেভেলে, প্রিন্সিপাল শব্দটা অনেকে নীতি বলে না, আপনি যদি ডিকশনারি খোলেন, সায়েন্টিফিক ডিকশনারি, এই প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে the primary source from which the anything proceeds, primary source from the anything। এই যে সোনার, এই যে ইলেকট্রনিক লেভেল গোল্ডের বললাম, এই ওরাম মেটালিকামের, তার প্রাইমারি সোর্সটা কোথায়? দ্যাট ইলেকট্রনিক লেভেল, দ্যাট ইজ মুভিং। We cannot see visible naked eye by electron, only the electron microscope। তাহলে হ্যানিম্যান দূরদর্শী সম্পূর্ণ বলছেন যে হিউম্যানে উনি সেল বলছেন, কিন্তু না না, আরো ভিতরে কিছু আছে। তারা ফিলোসোফার হয়, তাদের ফিলোসফি দিয়ে সেটা বোঝাবার চেষ্টা করে। প্রিন্সিপালস মানে প্রাইমারি সোর্স অফ এনার্জি, প্রাইমারি সোর্স ফ্রম হুইচ এনিথিং প্রসিডস, there is primordial substances, it is element। So basic element of the life, আমি যদি বলি আমার কি না, basic element of the life is the genetics, is my DNA, RNA and genetic configurations, তার বাইরে কিছু নয়। এই যে এতগুলো মানুষ 66 জন 49 জন জয়েন করেছেন, এখানে কি টু ম্যান আর সিমিলার? নেই, সিমিলার নেই। হ্যানিম্যান সেই জায়গায় বলছেন তার ম্যানিফেস্টেশনটাও সিমিলার হতে পারে না। তাই এই যে 50 মিলিসিমালকে উনি বারবার উনি কথাটা বলেছেন, দ্যাট ইজ দ্য মোস্ট রিনিউড অ্যান্ড পারফেক্ট মেথড অফ ট্রিটমেন্ট, যেটাকে অনেকে বিতর্ক তৈরি করে, কিন্তু সে বিতর্কের কোনো অবকাশ নেই। এই জন্যই অবকাশ নেই, এটা যে এফেক্টিভ এটা সকলেই জানে। কারণ যারা সেন্টিসিমাল পোটেন্সি ইউজ করেন তারাও ডাইলুট করেন, আলটিমেটলি তারা সেই 50 মিলিসিমালকে ফলো করেন, 50 মিলিসিমালকে ফলো করেন। এবারে ধরুন হ্যানিম্যান যখন 50 মিলিসিমাল তৈরি করছেন, যেমন 3C থেকে উনি যখন 4C করছেন, 50 মিলিসিমালে উনি কি করলেন, সবগুলোকে ট্রাইচুরেশন করতে বলছেন। আলিমউদ্দিন সাহেব নিশ্চয়ই পড়েছেন, বললেন, এরপর কি বললেন
যে উনি ওয়ান পার্ট অফ দ্য থার্ড ডিগ্রি ট্রাইচুরেশন, তার সঙ্গে উনি ওয়াটার অ্যান্ড অ্যালকোহল মেশাচ্ছেন, 500 ml ওয়াটার অ্যান্ড অ্যালকোহল মেশাচ্ছেন। তাহলে বলুন তো, যেটা কার্বোভেজ, হেপার সাল, পেট্রোলিয়াম, এগুলো কি ডিজলভ হবে কোনোদিন? বিজ্ঞান কি বলে? এরা কলোয়েডাল সাবস্টেন্স, কোনোদিন ডিজলভ হবে না। তাহলে এর উত্তরটা কোথায় আমাদের কাছে? না, আমি তখন নিজে ব্যক্তিগতভাবে স্টাডি করে দেখেছি। আলবার্ট গ্রাহাম, যিনি কলোয়েডাল সাবস্টেন্স এর কনসেপ্ট হ্যানিম্যানের পর, হ্যানিম্যান তার আগেই বলছেন কেমিস্ট্রি does not know how it become dissolved. আপনারা পড়বেন হাউ টু প্রিপেয়ার দ্য মেডিসিন ক্রনিক ডিজিজে বলা আছে যে এখনো বিজ্ঞান জানে না এটা কি করে ডিজলভ হয়ে যাচ্ছে, এবং তাই ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে কি না, সাসপেনশনস and emulsions also media by which homeopathic medicine acts, এই সমস্ত জিনিসের এগুলো ব্যাখ্যা আছে, এগুলো বৈজ্ঞানিক আলোচনা। তাই আমি বলবো যে বিজ্ঞান ভাবে যদি আমাদের শিক্ষকের যারা আছেন তাদের বর্তমান বৈজ্ঞানিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা যদি আমরা করি এবং হোমিওপ্যাথিটাকে বোঝাবার চেষ্টা করি, তাহলে ছাত্ররা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এবং আজকের যে আলোচনা সম্পর্কে বলি, সুন্দর উনি সাবলীল ভাবে আমাদের বোঝাবার চেষ্টা করেছেন, আমরা বুঝেছি। আমি আর সময় নেব না, দীর্ঘায়িত করব না। আমি আবার বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ব্যক্তিগতভাবে নজরুল সাহেবকে, শেখ ফারুক সাহেবকে, ইলাহি সাহেবকে এবং আলমউদ্দিন সাহেবকে আমার আদাব জানাই, আমার নমস্কার জানাই। ভারতবর্ষের প্রতিনিধি আমি একাই আছি, ভারতবর্ষ থেকে আপনাদের জানালাম। ভালো থাকুন। আমাকে একটু আগে বলে দেবেন যদি কোনো সেমিনার অ্যাটেন্ড করতে হয়, আগে আমাকে টপিক বলে দেবেন, বা আমি নিজের টপিক দিয়ে দেবো আপনাদের। শিক্ষামূলক টপিক, প্রয়োগমূলক টপিক, যেগুলো ইন্টারপ্রিটেশন, অর্গানন ছাড়া হোমিওপ্যাথি হয় না। এগুলো যে আলিমুদ্দিন সাহেব খুব দুঃখের কথা বলছিলেন যে মিক্সচার্স অফ মেডিসিনস, এই যে এখন চেয়ে গেছে, এগুলোই হচ্ছে আমাদের মৃত্যুর কারণ। এগুলোই আমাদের এখন, আমরা প্রিন্সিপালস থেকে, সিঙ্গেল মেডিসিন প্রিন্সিপাল থেকে আমরা সরে গেছি, এবং সরে যাওয়ার ফলে ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলো তাদের ব্যবসায়িক মনোভাবের জন্য তারা কাজে লাগাচ্ছে, পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। এগুলো কিন্তু হোমিওপ্যাথি নয়, এগুলো অপহোমিওপ্যাথি। হোমিওপ্যাথি সেটাই যেটা অর্গাননের প্রিন্সিপালস ফলো করে চলে, অর্গাননের নিয়ম, প্রত্যেকটা বিষয়ে হ্যানিম্যান বলে গেছেন অর্গাননে আপনি কি করবেন, কোন জায়গায় করবেন, যেখানে কি কমপ্লিকেটেড ডিজিজে কি করবেন, প্রত্যেকটার ব্যাখ্যায় দিয়ে গেছে। এবং খুব দুঃখের বিষয় হচ্ছে কি, ভারতবর্ষের সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি অর্গাননটাকে ফার্স্ট ইয়ারে পড়ানো বন্ধই করে দিয়েছিল, আবার শুরু করে কিন্তু পরীক্ষা দেয় না। আমরা তার প্রতিবাদ করেছিলাম, পরীক্ষা নিলে সেটা পড়বে না, শুধু অ্যানাটমি ফিজিওলজি ফার্মেসি পড়ায়। আর এখন আবার ওরা চিন্তা ভাবনা করছে। তাই আমার অনুরোধ, আপনারা অর্গাননের উপরে এই ব্যাখ্যা বাংলায় বুঝিয়ে দিলে, সুন্দর উনি বুঝিয়েছেন আলমউদ্দিন সাহেব, এবং ওনার পরবর্তী ক্লাস আমাকে একটু আগে বলে দেবেন, আমি চেষ্টা করবো জয়েন করার। ওনার মতো অভিজ্ঞ মানুষ যারা বাংলাদেশে হোমিওপ্যাথি প্রসার এবং প্রসারে, এবং আমার এই বক্তব্যের থ্রু দিয়ে আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, ভারত সরকার যেমন প্রতিটা স্তরে চাকরি দিচ্ছে এখন হোমিওপ্যাথি মেডিকেল অফিসার দিয়ে, এবং সব জায়গায় সরকারি কলেজ করছে, আপনারা ভাবুন। কারণ আমাদের মতো গরিব দেশ, আমাদের মতো ভারতবর্ষ, বাংলাদেশ, আমরা তো আর আমেরিকার মতো নই। এ সমস্ত জায়গায় যারা আমাদের এখানে হোমিওপ্যাথি ছাড়া কোনো বিকল্প হতে পারে না। কারণ অনেক রাষ্ট্র এখন ভাবছে, আগে তো এত ছিল না, আগে হোমিওপ্যাথিটা ছিল ইন্ডিয়া, ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ বাংলাদেশ, ব্রহ্মদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান। কিন্তু এখন কিন্তু অনেক রাষ্ট্রে আবার নতুন ভাবে ভাবছে। আমেরিকা তো বন্ধই হয়ে গেছিল, এবং বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে হোমিওপ্যাথরা আননোন মেডিসিনাল মিক্সচার্স এবং কম্বিনেশনস অফ মেডিসিনস জন্যই বন্ধ হয়ে গেছিল। কিন্তু আমাদের আবার ফিরতে হবে, ওই যে যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটরা যারা করছেন, ভুল করছেন। সিঙ্গেল মেডিসিন ইজ দ্য ওয়ে and it is only the PCLR for treatment of the diseases. এছাড়া কোনো উপায় নেই। হোমিওপ্যাথি is only the PCLR for treatment of diseases. সে করোনা বলুন, যাই বলুন, আমাদের সবকিছু ব্যাপারে আমাদের হোমিওপ্যাথির ভূমিকা একটা বিশাল আছে। আপনারা আবার অনুরোধ করছি, অর্গাননকে ভালো করে বোঝার চেষ্টা করুন। বিজ্ঞান ভাবে যারা শিক্ষক আছেন, বৈজ্ঞানিক ভাবে ছেলেদের বোঝাবার চেষ্টা করুন যে ভাইটাল ফোর্সটা কি, ভাইটাল প্রিন্সিপালসটা কি, ওয়াই যে মিনিমাম ডোজ ইনফিনিটি লেসার ডোজেস। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি আজকে। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে আপনি এই যতটুকু বললেন, এখানেই কিন্তু আমাদের পিপাসাটা আরো বেড়ে গেল। আসলে আমাদের এখানে যারা আছেন তাদের কিন্তু পিপাসাটা বেড়ে গেল যে আপনার কাছ থেকে আলোচনা শোনার। তো আমরা আশা করব খুব তাড়াতাড়ি আপনার কাছ থেকে আপনার আলোচনা শুনবো।
আর আমি আলাউদ্দিন স্যারকে বলবো যে আপনার স্যার যদি কিছু বলার থাকে আপনি কনক্লুড করে দিতে পারেন, এরপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। স্যারের কথা শুনে আমি খুব মুগ্ধ হলাম এবং তার মতো বিজ্ঞ লোকের আলোচনা শোনার জন্য অপেক্ষায় থাকলাম এবং নিশ্চয়ই তিনি আমাদের মাঝে খুব শীঘ্রই আলোচনা করবেন। আর তার মুখ থেকে শুনে আমরা আমাদেরকে সমৃদ্ধ করব। অনুষ্ঠানের মডারেটর ডক্টর নজরুল ইসলাম খান সাহেবকে আন্তরিক ধন্যবাদ তার সুন্দর অনুষ্ঠান পরিচালনার জন্য, এবং আমার আলোচ্য বিষয় 50 সহস্রতমিক ঔষধ ও তার প্রয়োগ কৌশল সম্পর্কে আমার আলোচনা আর উপরে ডক্টর শেখ ফারুক এলাহি ও ডক্টর আখিলেশ খান, দুজন আন্তর্জাতিক মানসম্পন্ন হোমিওপ্যাথ যারা দীর্ঘ সময় আমার আলোচনা শুনে মন্তব্য পেশ করেছেন এবং পর্যালোচনা করেছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।